জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন তারেক রহমান। সড়কে দুই ধারে নেতাকর্মীদের ভিড়, সবাই উচ্ছ্বসিত। 19 বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা, অশ্রু ভেজা চোখে মোনাজাত চাইলেন দেশবাসীর দোয়া। তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে যাবে দেশ, বললেন ফখরুল। কেটে গেছে নির্বাচনী সংখ্যা, মন্তব্য আব্বাসের। আগামী দিনে বাংলাদেশে ইনসাফের বিজয় হবে, বললেন ডাক্তার শফিকুর। দুর্নীতি, বৈষম্যমুক্ত মানবিক দেশ করবে জামায়াত। এবং হাদি হত্যার বিচার দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে ইনকিলাব মঞ্চ। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি আফরোদিতি মোশাররফ পার্বণ। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল 5টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সহ অসংখ্য নেতাকর্মী। এর আগে মহান জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হয় বিকেল 5টা 6 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন স্মৃতিসৌধ বেদিতে। বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়া বিকেল 5টা 6 মিনিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের শীর্ষ নেতা তারেক রহমানের হাত ধরে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে প্রত্যাশা সাধারণ মানুষের। অচিরেই নির্বাচনের প্রচারণা সহ রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন দাবি দলটির নেতাকর্মীদের। তারেক রহমান এমন প্রত্যাশা সাধারণ দলের নেতাকর্মীদের। এদিন তারেক রহমানকে এক ঝলক দেখতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মীরা সহ লাখো সাধারণ মানুষ। সাইফুল রিপনের রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন এমন খবরে শুক্রবার দুপুর থেকেই জাতীয় স্মৃতিসৌধের সামনে জড়ো হন সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও আশেপাশের এলাকার দলটির নেতাকর্মী সহ আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ। প্রিয় নেতাকে দেখার আকুতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে অপেক্ষারত নেতাকর্মী সহ সাধারণ মানুষের চোখে মুখে ছিল প্রিয় নেতাকে এক ঝলক দেখার উচ্ছ্বাস। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনে তাকে জাতীয় স্মৃতিসৌধে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এতটাই আনন্দ লাগছে যেটা ভাই আমরা প্রকাশ করে বলতে পারবো না। আমরা ঢাকা জেলা ছাত্র দল তাকে স্বাগত জানাতে ধরেন অবস্থান নিয়েছি এখানে। বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষায় ছিলেন নারী, শিশু, বয়োবৃদ্ধরাও। আমার সন্তান নিয়ে আসছি নবীনগর, তাকে এক পলক দেখার জন্য। তারেক দেখতে যাচ্ছি। তারেক যে আসছে তার অপেক্ষায় আমরা আছি। আমরা খুব খুশি হয়েছি, আমাদের খুব ভালো লাগতেছে। এই 15 বছর পরে তারেক যে আসতেছে আমাকে ঈদের মতন আনন্দ লাগতেছে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে তারেক রহমানও মানব কল্যাণে কাজ করে যাবেন এমন প্রত্যাশার কথা জানান তারা। আমরা এটাই আশা করব যে বাবার মতো মরহুম জিয়াউর রহমানের ছেলে সে বাবার মতো যেন এই কৃষি শ্রমিক মেহানি মানুষ যারা আছে তাদেরকে তার বাবার মতো আমাদেরকে দেখাশোনা করবে এবং বাংলাদেশের মানুষ তাতে শান্তিতেও থাকবে এবং আনন্দ উল্লাসে থাকবে। আগামীতে ভালো কিছু হবে,
আমরা নতুন কিছু পাবো এই আশায় বাংলাদেশের জনগণ। আমরা আশা রাখি আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে। আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। আমরা প্রত্যাশা করি তারেক রহমান প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি দিবে এবং সেখানে সে অংশগ্রহণ করবে, যেখানে 18 কোটি জনগণের আপামর সকলের আশা প্রত্যাশা পূরণ হবে। দ্রুতই জনাব তারেক রহমানকে রাজনৈতিক কর্মসূচিতে দেখতে চাই। আলহামদুলিল্লাহ তারেক রহমান দেশে ফিরছেন, এটা দেশের রাজনীতি মুখ ঘুরে গেছে, এখন খুব শান্তিতে মানুষ স্বস্তি দিতে পারবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন তারেক রহমানের নেতৃত্বেই হবে এমন আকুতিও ছিল সাধারণ মানুষের চাওয়ায়। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। সাভার স্মৃতিসৌধে যার আগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান তিনি। সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভিড় জমান হাজার হাজার নেতাকর্মী। তারেক রহমানের এই সফর ঘিরে রাজধানীর রাজপথে দেখা গেছে উৎসবের আমেজ। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর রাজপথ যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে তারেক রহমানের গাড়িবহর ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। কেননা অপেক্ষার এই প্রহর 1-2 দিনের নয়, দীর্ঘ 17 বছরের। শুক্রবার বেলা 3টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। লাল সবুজ রঙে সাজানো বাসটির চারপাশে তখন দাঁড়িয়ে পড়েন হাজারো নেতাকর্মী। এ সময় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও বাধা মানেনি সাধারণ মানুষ। গাড়িবহর ঘিরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ। এ সময় নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এদিন সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারের সমাগমে চারপাশে তৈরি হয় এক অন্যরকম আবহ। শুক্রবার বিকেল 4:42 বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। পিতার কবরের পাশে দাঁড়িয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাবার কবর জিয়ারতের পর তারেক রহমানের গাড়িবহর রওনা হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কবর জিয়ারতের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন কেন্দ্রিক জটিলতা ও দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। তামিম মাহবুবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার রাজস্বিক প্রত্যাবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। শুক্রবার বাবার কবর জিয়ারত করেন তিনি। তারেক রহমানের শ্রদ্ধা জানানোর আগেই জিয়া উদ্যানে উপস্থিত হন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তার একটি পরিকল্পনা আছে। তিনি মার্টিন লুথার কিং এর মতো বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র।
আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। জিয়াউর রহমান দেশে যে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র পূর্ণতা লাভ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর গুলশানের বাসায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, আমাদেরকে জানাবেন তারেক রহমানের গাড়ি এখন কোন এলাকায় রয়েছে? আপনি যেটা বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শেষে তিনি এখন ঢাকার পথে রওনা হয়েছেন। তার বাসা গুলশানে তিনি কিছুটা দিকে রওনা হয়েছেন। তার গাড়ি বহর করে দেখতে পাচ্ছেন যাওয়ার পথে যেমন নেতা তিনি সাক্ষাৎ করেছেন বা নেতাকর্মীরা তার গাড়ির বহরে যেমনটা ভিড় ছিল, এখন কিন্তু আমরা দেখছি যে তেমনটা নেই, যে কারণে কিন্তু তার গাড়ির গতিও কিন্তু বেশ আমরা লক্ষ্য করছি। নিশ্চয়ই পাবন আপনি এবং আপনার মাধ্যমে দর্শকরাও দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের বহনকারী গাড়িটি এবং তার গাড়ির বহরে থাকা অন্যান্য গাড়িগুলো খুব দ্রুত গতিতে কিন্তু তার ঢাকার পথে রওনা থাকে, তাহলে হয়তো ঘন্টা খানেকও লাগবে না, তার আগেই হয়তো ঢাকায় পৌঁছানো যাবে। তো এই মুহূর্তে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি, মুক্তিযুদ্ধের নিহত বীরদের প্রতি শ্রদ্ধা জানানো শেষেই কিন্তু তিনি এখানে এসেছেন। তার যাবার কথা ছিল কিন্তু দুপুর নাগাদ, তিনি সেখানে পৌঁছাতে পারেনি। আপনি সারাদিনই হয়তো দেখতে পেয়েছেন যে তার জন্য নেতাকর্মীরা যেভাবে রাস্তার দুপাশে অপেক্ষামান ছিল, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করতে হয়তো তার এই যে ধীর গাড়ির যে গতি, সেই গতিটা আমরা দেখেছি ভীষণ ধীরগতি ছিল এবং তিনি 3:30টার পরে রওনা পরে কিন্তু তিনি রওনা হয়েছেন। বাসা যেহেতু বলছিলাম যে গুলশান ফিরোজেদার বাসা, তিনি সেখানেই এখন যাবেন। এরপরে কিন্তু আমরা জানি যে তারপর তিনি আগামীকাল তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং তার কর্মসূচি যেটা এখন পর্যন্ত আমরা জানি যে তিনি সেই প্রক্রিয়া ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করে তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে কবি জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির কবর দেওয়া হয়েছে। সেখানে তিনি তার কবর জিয়ারত করবেন এবং এরপরই কিন্তু তিনি জুলাই যোদ্ধাদের যারা সেই সময় আহত হয়েছিলেন 2024 আহতদের তিনি দেখতে রাজধানী পঙ্গু হাসপাতালে যাবেন। এই পর্যন্ত কিন্তু তার কর্মসূচি আমরা এই পূর্ব ঘোষিত এই কর্মসূচি কিন্তু তারা জানে এবং আগামীকাল যথারীতি তিনি এই তার যে কর্মসূচি আছে সেই কর্মসূচি কিন্তু শুরু করবেন। আর দিনভর আমরা যেটা দেখেছি এবং তার যে প্রত্যাবর্তনের পর থেকেই আমরা যেমনটা দেখেছি, বৃহস্পতিবার তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং 17 বছর পরে, সেই 17 বছর পরের যে নেতাকর্মীরা এবং পার্বণ আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই যে রাত এখন 11টা বাজে এবং এখনো কিন্তু আপনি দেখছেন রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং তার সমর্থকরা অপেক্ষা করছেন। যাবার পথে যেমনটা ছিল, আসবার পথে এতটা না থাকলেও কিন্তু আমরা দেখেছি জায়গায় জায়গায় কিন্তু আমরা নেতা সেই অপেক্ষা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই সময়টাতেও কিন্তু তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদের সঙ্গে হাত নেড়ে তাদের শুভেচ্ছা এবং তাদের অভিবাদন গ্রহণ করেছেন। আমি যেটা বারবারই বলছি যে 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু প্রহর বলবো যে বিএনপির নেতা কর্মী এবং সমর্থকদের যে ছিল, সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তাদের নেতাদের কিন্তু তাদের নেতাকে তারা শুধুমাত্র যেটা বলা হয় ভার্চুয়াল
মাধ্যমে কিন্তু তারা এতদিন দেখেছেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এখন কিন্তু তিনি সশরীরে বাংলাদেশে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এবং এই তার ফিরবার যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু সবার মধ্যেই ছিল। তো পার্বণ, এই তো আপনি দেখছেন যে তার গাড়ির বহর ইতিমধ্যে ঢাকায় আর কাছাকাছি এসে পৌঁছেছে এবং যেটা বলছিলাম কিছুক্ষণ পরই হয়তো তিনি তার বাসায় গুলশানে তিনি পৌঁছাবেন। পার্বণ। মুক্তা, আপনাকে ধন্যবাদ। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে জিয়া উদ্যানে শুক্রবার সকাল থেকেই নেতা কর্মীদের ঢল নামে। তারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। আলভি রায়হানের রিপোর্ট। দীর্ঘ 17 বছর রাজস্বিক প্রত্যাবর্তনের পর শুক্রবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কবর জিয়ারত করতে আসবেন এ খবরে সকাল থেকে জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন, জনস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই সম্ভব। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। সবার প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গড়ে তোলা সম্ভব হবে সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ। নেতা দেশে আসছে বলে আবারও বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করে এটি গণতন্ত্র কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের যে আশাটা, সেই আশাটা মনে হয় আমাদের এই 18 বছর পরে আমাদের লিডার বাংলাদেশে পদার্পণ করাতে আমরা মনে করেছি। আমাদের নেতা দেশ তারেক রহমান ছাড়া বাংলাদেশের বিকল্প আর কিছু নেই। নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ, পুরো বাংলাদেশকে আমাদেরকে উপহার দিবেন। তিনি আসলে চাঁদাবাজ, দুর্নীতি মানে সব ধরনের খারাপ বেআইনি লোকরা ভালো করবে। আমি সুন্দর একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে বড় হব। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে। নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। তিনি নিজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়। এদিকে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন তারেক রহমান। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের সংবর্ধনাস্থল রাজধানীর পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে হওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করছে বিএনপি। শুক্রবার সকাল থেকে 16টি গাড়ি ও 300-রও বেশি পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে সহায়তা করে সিটি কর্পোরেশনের 150-রও বেশি পরিচ্ছন্নতা কর্মী। পাশাপাশি কিছু গাছ ভেঙে যায় আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন সাবরিনা মজুমদার। 17 বছর পর বীরের বেশে রাজস্বিক প্রত্যাবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হয় রাজধানীর পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে সমবেত হন লাখ লাখ নেতাকর্মী। লাখ লাখ নেতাকর্মী সমবেত হওয়ায় তাদের ব্যবহৃত পানির বোতল, খাবারের প্যাকেট সহ বিভিন্ন সামগ্রীর কারণে ময়লা আবর্জনায় স্তূপ দেখা যায় এক্সপ্রেসওয়ে এলাকায়। সংবর্ধনার পর শুক্রবার সকাল থেকে সেসব ময়লা আবর্জনা পরিষ্কার শুরু করে ঢাকা মহানগর বিএনপি। এতে অংশ নেয় 16টি গাড়ি ও 300-র বেশি পরিচ্ছন্নতা কর্মী। আমরা ভোর থেকে এখানে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছি। আমাদের 43 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 350 কর্মী এখানে আছে।
17 নং ওয়ার্ড থেকে একাধিক কর্মী আছে। কালকা থেকে যে শুরু করছে, রাত্র থেকে যে শুরু করছে এখন পর্যন্ত দেখেন পুরো এলাকাটা পরিষ্কারের কাজ চলতেছে। একই সঙ্গে এ কাজে যুক্ত হয়েছেন সিটি কর্পোরেশনের 150 বেশি পরিচ্ছন্নতা কর্মী। নেতাকর্মীদের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের তত্ত্বাবধানে রয়েছে দলের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সম্মিলিত পেশাজীবীদের পক্ষে অ্যাব, ড্যাব, ডিএব বিভিন্ন সংগঠনে আমরা সকলে এসেছিলাম। আমরা এই এক্সপ্রেসওয়ে এখন মোটামুটি বলা যায় যে প্রায় পরিষ্কার, একদম ক্লিন। হয়তো কিছু রাস্তার মাঝে কিছু আটকে আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। দিনব্যাপী এয়ারপোর্ট সহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত পরিষ্কার করার পাশাপাশি কিছু গাছ ভেঙে যাওয়ায় শনিবার বৃক্ষরোপণ করবে দলটি। এদিকে মঞ্চটিও সরিয়ে নেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। সব ধর্ম সব দল মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে যাব, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এনআই নাহিদের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দিনব্যাপী সম্মেলনে ছাত্র শিবিরের সারা দেশের সব সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর ফারুক বিন হাদিও। তিনি বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য জনগণকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তারের জোরালো দাবি জানান ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান আগামী দিনগুলোতে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। গেল 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে, মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, আমাদেরকে জানাবেন তারেক রহমানের গাড়ি এখন কোন এলাকায় রয়েছে? যেটা বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে বিশ্ব মুক্তিযুদ্ধে নিহত শহীদ বীরদের শ্রদ্ধা জানানোর শেষে তিনি ঢাকায় ফিরছেন এবং ঢাকায় তিনি এখন যেখানে আছেন তিনি প্রধান উপদেষ্টার তার গাড়ি বহর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছেড়ে এখন গুলশানের পথে মহাখালী হয়ে গুলশান তার বাসায় যাবেন। এবং আপনি নিশ্চয়ই গাড়ি বহরটি দেখতে পাচ্ছেন যে এখন তার গাড়ি জাহাঙ্গীর গেটের ঠিক সামনে এবং সেখান দিয়ে তিনি মহাখালী হয়ে তার গাড়িটি গুলশানে তার বাসার যাবেন এবং তার এই বাসায় ফিরবার মধ্যে দিয়ে কিন্তু দিনের কর্মসূচি যেটা ছিল এর আগে আমরা যেটা দেখেছি যে জুমার নামাজ পড়ে তিনি বের হয়েছিলেন তার বাবার কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং সেখানে কবর জিয়ারতের পরেই কিন্তু নেতাকর্মীদের সাথে সেখানে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারপরে কিন্তু তিনি রওনা হয়েছিলেন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি
তিনি রাত 10:30টার পরে সেখান থেকে রওনা হয়েছেন এবং তার এখন তিনি যে এলাকায় আছেন, যেটা জানতে চাচ্ছিলেন যে এখন তার গাড়ি আসলে কোন এলাকায় আছেন, তিনি এখন মহাখালীতে আছেন এবং মহাখালী পার হলেই গুলশান এবং তিনি সেখানে যাচ্ছেন, মহাখালী ফ্লাইওভারের উপরে আছেন এবং তার দিনের কর্মসূচি এর মাধ্যমে কিন্তু তার বাসায় ফিরবার মধ্যে দিয়ে কিন্তু তার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে এবং আগামীকাল তার যথারীতি তৃতীয় দিনের কর্মসূচি। আমি এই সংবাদের আগে আপনাকে জানিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে তার কি কর্মসূচি আছে। তিনি তৃতীয় দিনের মতো যে কর্মসূচি আগামীকাল থেকে শুরু করবেন। আমি যদি আপনাকে দিনের যেহেতু এখন তার গাড়ি বহরটা কোথায় আছে সেটা জানানোর পরে আমি আসলে আপনাকে দিনভর যে কর্মসূচি তার আসলে ছিল এবং সেখানে নেতাকর্মীদের যে উপস্থিতি বা কর্মীদের যে সাথে তার যে শুভেচ্ছা বিনিময়, সেই বিষয়গুলো একটু পার্বণ আপনাকে জানাতে চাচ্ছিলাম। কারণ আমরা দিনভর যেটা দেখেছি, বারবারই আমি যেটা বলে আসছিলাম যে 17 বছরের যে নেতার জন্য অপেক্ষা, তার সমর্থকদের যে অপেক্ষা, সেই অপেক্ষার যে তার জন্য যে অধীর আগ্রহ ছিল এবং তার জন্য তাকে কবে দেখবেন এবং তাদের সামনে সরাসরি কথা বলবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে তার গাড়ি বহরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, লাল সবুজের যে গাড়িটি, এবং সেই গাড়িটিতে তিনি ছিলেন এবং রাস্তার দুপাশে আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী, এবং সেটা যদি বলি যে জাতীয় সংসদ ভবন থেকে সেটা শুরু হয়েছে এবং জিয়ার মাজারের তিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই বিভিন্ন সংবাদে যে সেখানেও কি পরিমাণ বিপুল সংখ্যক লোকজন জমা হয়েছিলেন, তার কর্মী সমর্থক জমা হয়েছিলেন। এবং যেহেতু প্রত্যাবর্তনের দিনেও আমরা দেখেছি কয়েক লক্ষ জমায়েত এবং তাকে বিমানবন্দর থেকে যেভাবে স্বাগত জানিয়ে আসছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়ে আসছিলেন, তারা কিন্তু আজও ঢাকায় রয়ে গেছেন এবং সেই সব নেতাকর্মীরাও কিন্তু আজকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে যান, সেখানেও কিন্তু তারা উপস্থিত ছিলেন। এবং একই সঙ্গে বিভিন্ন এলাকা, ঢাকার তিনি যে পথ ধরে তিনি গিয়েছেন, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, এই পুরো আমিনবাজার, এই সব পুরো এলাকাটাতেই কিন্তু আমরা দেখেছি যে লোকারণ্য এবং যে যেভাবে পেরেছে তার নেতাকে অভিবাদন জানিয়েছে এবং তাদের যে ভালোবাসার কিন্তু জবাবও কিন্তু তারেক রহমান দিয়ে যাচ্ছেন এবং হাত মেলে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং অনেক সময় দেখা গেছে যে তার গাড়ির যে গতি, আমি বারবারই বলছিলাম যে দুপুরবেলা কিন্তু তার সেখানে পৌঁছানোর কথা, কিন্তু তিনি সেখানে দুপুরে পৌঁছাতে পারেননি। তার পৌঁছাতে রাত 10:30টার পরে কিন্তু এখানে সে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন এবং যেটা আমরা বলি যে রীতি অনুযায়ী সেখানে সূর্য ডোবার আগেই শ্রদ্ধা জানানো, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, সেই কাজটি কিন্তু তার দলের পক্ষ থেকে তার দলের সিনিয়র নেতারা তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার যাবার যে বিষয়টি যে ধীর গতিতে কেন ছিল বা তার যাবার দেরি হওয়ার যে কারণ, সেই কারণটা কিন্তু বারবারই ব্যাখ্যা করছে যে নেতাকর্মীরা ছিলেন এবং তার গাড়ির সামনে ফুল দিয়ে গাড়ি যে তাকে বরণ করেছেন, কেউ কেউ হাত ধরে অভিবাদন জানিয়েছেন এবং যে যেভাবে পেরেছেন আমি দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে যে আবেগ, যাদের তার নিয়ে যে তাদের যে উচ্ছ্বাস সেই বিষয়টা কিন্তু আমরা রাস্তায় রাস্তায় দেখেছি এবং মোড়ে মোড়ে। এবং আসবার পথে কিন্তু যেটা হচ্ছে যে আসবার পথে ওরকমটা ছিল না, কিন্তু একেবারেই যে ছিল না কিন্তু তা কিন্তু বলা যাবে না। সেখানেও আমরা দেখেছি যে অনেক জায়গায় জায়গায় আবার নেতাকর্মীদের ভিড় কিন্তু ছিল, যে কারণে কিন্তু আসাটা একটু হলেও যাবার পথে যে ভিড়টা সহ্য করতে হয়েছে, যে ভিড়টা ঠেলতে হয়েছে, সেই ভিড়টা কিন্তু আসবার পথে অতটা ঠেলতে হয়নি, যে কারণে কিন্তু তিনি তাড়াতাড়ি ঢাকায় এসে পৌঁছেছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তার গাড়ি বহর এবং সামনে তার গাড়ি বহর এবং কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাসায় পৌঁছাবেন এবং দিনের কর্মসূচি, আমি যেটা বলছিলাম যে দিনের কর্মসূচি এখানেই দ্বিতীয় দিনের মতো কর্মসূচি তার শেষ হবে। আসলে পার্বণ, যে বিষয়টা আসলে না বললেই নয়, কারণ পিছনের দিকে আসলে ফিরে তাকাতেই হবে, কারণ গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা যেভাবে অপেক্ষা করছিলেন এবং দলটি বলতে গেলে দলের কোনো কর্মসূচি আসলে তারা সেভাবে পালন করতে পারছিলেন না, কারণ বিগত সরকারের সময়ে কিন্তু তাদের
যে কর্মসূচিগুলো দিলে কিন্তু প্রত্যেকটা কর্মসূচি কিন্তু বাধার সম্মুখীন হয়েছে এবং তারা সেভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। এই যে 17 বছর পরে তারা যে কর্মসূচি পালন করতে পেরেছে এবং তার নেতা কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে, এটা কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু আসলে পালা শেষ হয়েছে। যে কারণে এই যে 17 বছরের জমে থাকা তাদের যে কথাগুলো, 17 বছর জমে থাকা তাদের যে আবেগ, সেই আবেগ অনুভূতির আসলে বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম না, আমরা কিন্তু দেখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমেও তার যে প্রত্যাবর্তনের যে সংবাদ, সেই প্রত্যাবর্তনের সংবাদ কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু খুব ফলাও করে প্রচার হয়েছে। এবং রাজনৈতিক যারা বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তারা রাজনৈতিক বিশ্লেষকরা যে বিষয়টা তাকে বলেছে যে তার যে প্রত্যাবর্তন, তার এই প্রত্যাবর্তনের মধ্যে কিন্তু রাজনীতির নতুন মোড় কিন্তু দেখতে পাচ্ছেন। এবং গতকাল তার যে বক্তব্য, সেই বক্তব্যতেও কিন্তু সে বিষয়টি কিন্তু তিনি ফুটিয়ে উঠেছেন এবং তিনি বলেছেন যে তার যে প্ল্যান আছে, সেই প্ল্যানে কিন্তু তিনি সবাইকে সম্পৃক্ত করতে চান। তিনি শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চান এবং তিনি বলেছেন যে সবার আগে যে তার বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই পরিকল্পনা কিন্তু সবাইকেই তিনি সঙ্গে নিয়েই তিনি বলেছেন যে দেশ গড়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু সব দলের যারা আছেন, দলের যে নেতাকর্মীরা, তার এই কথাগুলো শুনে কিন্তু বেশ চাঙ্গা অনুভব করছেন। আমি যেটা বলছিলাম যে যেহেতু সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের সময় তাদের বিভিন্ন দলের নেতাকর্মীদের যে তাদের যে প্রচারণা, সেই প্রচারণাতেও কিন্তু তার এই যে কথাগুলো কিন্তু বেশ সহায়ক হবে বলে নেতাকর্মীরা বলছেন। এবং আজকেও কিন্তু আমরা দেখছি যে দলের যে সিনিয়র নেতারা তারা বলেছেন যে তার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে রাজনীতির যে মোড়, সেই রাজনীতিতে নতুন ধারা সূচনা হবে এবং রাজনীতিতে আসলে বিষাদগার, কাল তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু কোনো বিষাদগার ছিল না, বরঞ্চ সেখানে তিনি শান্তি এবং কথা বলেছেন এবং ন্যায়পরায়ণতার কথা বলেছেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে। পার্বণ, আপনি দেখছেন যে তার গাড়ির বহর এখন বনানীতে পৌঁছেছে এবং বনানীর পরই তার যে গুলশানের বাসা, কিছু গুলশানের বাসায় তিনি পৌঁছাবেন কিছুক্ষণ, হয়তো আর অল্প সময়ের মধ্যেই তিনি তার বাসায় পৌঁছাবেন এবং তার বাসায় পৌঁছানোর পরে কিন্তু এই যে বলছিলাম যে তার যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি, সেই দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হবে। পার্বণ, নিশ্চয়ই আপনি এবং আপনার মাধ্যমে দর্শকরাও দেখতে পাচ্ছেন যে তার গাড়ির বহর কিন্তু এগিয়ে যাচ্ছে। যদি বলি নিরাপত্তার বিষয়টি, এখন পর্যন্ত তার গাড়ি কিন্তু নিরাপত্তা রক্ষী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তার গাড়ি বহরের সাথে আছেন এবং এখন যদিও নেতাকর্মীরা ভাবে রাস্তার দুপাশে, যেটা বলছিলাম যে রাস্তার দুপাশে না থাকার কারণে হয়তো গাড়ির গতি কিন্তু বেশ আমরা লক্ষ্য করেছি এবং সবচেয়ে বড় কথা যে যাবার সময়ে রাস্তার দুপাশে নেতাকর্মীদের এবং তার গাড়ির যে নিরাপত্তা ভেদ করে নেতাকর্মীরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি কিন্তু সেই ভালোবাসা উপেক্ষা করতে পারেননি এবং তিনি কিন্তু পাল্টা জবাব, আমি যেটা বলছিলাম যে পাল্টা জবাব কিন্তু তিনি দিয়ে যাচ্ছিলেন এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে তার গাড়ি আগলে ধরছিল এবং তিনি নিজ হাতে গাড়ি সরানোর, তাদেরকে সরে যাবার জন্য অনুরোধ করছিলেন, বারবারই কিন্তু তিনি বলছিলেন এবং তিনি হাত নেড়ে নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। এই বিষয়টাগুলো কিন্তু আমি লক্ষ্য করেছি। পার্বণ, আমি যে বিষয়টা একটু আসলে বলতে চাচ্ছিলাম যে একটু পেছন দিকে আসলে তাকানো দরকার। 2007 সাল যদি আমরা থেকে 2008 সাল যদি যেদিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো তার যে কারাবরণের পর 2008 সালে তিনি যে মুক্তি পেলেন এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি একটা মুচলেখা দিয়ে কিন্তু সেই বিষয়টা কিন্তু আমরা বারবারই বলেছি এবং গতকালও আমরা বলেছি যে একটা মুচলেখা দেওয়ার পরে যে আসলে এইভাবে প্রত্যাবর্তন করা যায়, সেটা কিন্তু তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখে দিলেন এবং তার যে এই যে প্রত্যাবর্তন, যে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে, সেটাও কিন্তু আর আমরা কালকে লক্ষ্য করেছি লক্ষাধিক মানুষ কিন্তু আমরা দেখেছি জমায়েত এবং তার যে
তাকে যে আনবার জন্য বিমানবন্দর থেকে শুরু করে ৩৬ জুলাই মঞ্চ পর্যন্ত যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আমরা দেখেছি। আজও কিন্তু এর ব্যতিক্রম কিছু হয়নি এবং আজও কিন্তু তার পথে পথে তার জন্য অপেক্ষামান ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তার দলের নেতাকর্মীরা এবং তার সমর্থকেরা সবাই কিন্তু তার জন্য অপেক্ষা করেছিলেন। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা দুপুর 2টা থেকে অপেক্ষা করছেন তিনি কখন আসবেন, তাকে এক নজর দেখবার জন্য তারা সবাই অপেক্ষা করছিলেন। পার্বণ, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে তার গাড়ি বহর ইতিমধ্যে গুলশানে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই তার বাসায় তিনি পৌঁছাবেন এবং এই বাসায় পৌঁছালেই তিনি তার দিনের কর্মসূচি শেষ করবেন। এবং আগামীকাল, আমি আবারও বলছি যে আগামীকাল তার তৃতীয় দিনের কর্মসূচিও কিন্তু ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন এবং তৃতীয় দিনে তিনি যেটা করবেন সেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসবার আগে কিন্তু তার এই কর্মসূচিগুলো মোটামুটি নির্ধারণ করা ছিল। এবং আমরা জানি যে তিনি ভোটার হননি, তিনি যেহেতু নির্বাচন করবেন এবং সে কারণে কিন্তু তার ভোটার হতে হবে। সেই ভোটার হবার জন্য কিন্তু তিনি আগামীকাল নির্বাচন কমিশনে যাবেন এবং তিনি জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি তার কবর জিয়ারত করবেন এবং তার কবর করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার যাবার কথা রয়েছে জুলাইয়ে যারা আহত হয়েছেন এবং তারা এখনো হাসপাতালে আছেন, কেউ কেউ চিকিৎসা নেবার জন্য, তাদেরকে তিনি দেখতে যাবেন। এই তৃতীয় দিনের এই কর্মসূচিগুলো আমরা কিন্তু জানি। এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তিনি তৃতীয় দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো তিনি এভাবে শুরু করবেন। তো আজকে দ্বিতীয় দিনের যে কর্মসূচি ছিল সেটা একদমই শেষের পর্যায়ে, তিনি বাসায় পৌঁছাইলেই তার যে তৃতীয় দিনের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি শেষ হবে। এবং আমরা জানি যে তার আজকে সারাদিনের যে কর্মসূচি ছিল সেটা আমি আরেকবার করে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে তার জুমার নামাজ পড়েই তিনি তার বাবা শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং কবর জিয়ারতের পরে সেখানে কিছু আনুষ্ঠানিকতা সেরে এবং নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সেখান থেকে যান। দুপুর নাগাদ তিনি রওনা হন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে তার রাত 10:30 বেজে যায় এবং 10:30টার সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং সেখান থেকে তারপরে তিনি কিন্তু ঢাকায় ফিরছেন। এই ঢাকায় ফেরার মধ্য দিয়ে এবং তিনি তার বাসায় ইতিমধ্যে আমরা দেখছি যে তার গাড়ি বহর আর তার গাড়িটি ইতিমধ্যে তার বাসার দিকে চলে গেছে। এবং পার্বণ, নিশ্চয়ই আপনিও আমাদের সঙ্গে দেখছেন যে তার গাড়ি বহর, এবং এখানে যেহেতু তার সাথে লম্বা একটা গাড়ির বহর আছে, তার নিজের যিনি তার গাড়িটি লাল সবুজ রঙে মোড়ানো তার গাড়িটি, এবং সেই গাড়িটি আপনি দেখছেন যে ইতিমধ্যে গুলশানের যে পথ, সে পথটি অতিক্রম করে তার বাসার কাছাকাছি চলে গেছে। এবং এর মাধ্যমেই কিন্তু আজকে শেষ হলো তার দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি। পার্বণ।